বিজ্ঞানীদের কাছ থেকেও কথার মিল আছে। এই জন্য যে আসলে পানির ফ্লো মাছকে, যে মাছের যে মাইগ্রেশন, ইলিশ মাছের যে মাইগ্রেশন, এটার উপর নির্ভরশীল। অর্থাৎ পানির ফ্লোটা থাকতে হবে। এই জন্য বলা হচ্ছে যে বৃষ্টি হয়তো যদি বাড়ে, বৃষ্টি বাড়লে পানির ফ্লো বাড়বে, পানির ফ্লো বাড়লে হয়তো মাছের আধিক্য দেখা দেবে। কথাটি সত্যি। এবং মাছের মাইগ্রেশনের জন্য বৃষ্টিটা এবার একটু দেরিতে হয়েছে, সেটাও একটা কারণ হতে পারে। তবে যে আশাবাদ শোনানো হচ্ছে যে হয়তো আমাদের মাছের আধিক্য কিছুটা বাড়তেও পারে, সেটিও হয়তো সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা মানে কিছু যখন আমি অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছিলাম, আমি পড়তে গিয়ে দেখলাম যে কিছু কিছু ইলিশ অন্যদিকে চলে যায়, নর্মদার নদীর দিকে চলে যাচ্ছে, এরকম সেরকম লেখা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে নিউজ এজেন্সি অথবা ইন্ডিয়ান কিছু পত্রপত্রিকা ওরকম লেখা হয়েছে। সেটার আসলে কারণটা কি? মানে এখানে কিছু কিছু পানি না থাকলে তো নর্মদার দিকেও বা যাবে কেমনে? হ্যাঁ, এখানে কিছু কিছু ক্ষেত্রে বাধার কথাও বলা হচ্ছে যে এই বাধাটার কারণ অনেক কিছু হতে পারে। যেমন নাব্যতা কমে গেছে। ইলিশ মাছ সাধারণত 10 থেকে 30 মিটারের মধ্যে একটা ডেপথ থাকা দরকার। সেই ডেপথ অনেক জায়গায় কমে গেছে। এই কমার ফলে যে মাছের যে চলাচল সেটা বিঘ্নিত হচ্ছে। যেমন পদ্মার দেখা যাচ্ছে দুটি একটি স্থানে ছাড়া এই যে তার যে ডেপথ, পানির ডেপথ, এটা কিন্তু অনেক কমে যাওয়াতে এই দুটি পথ ছাড়া ইলিশের কিন্তু উপর দিকে ওঠার আর কোনো পথ থাকছে না। তো এই বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত হয়ে মাছের যে স্বাভাবিক চলাচল, যেটা মাইগ্রেশনের জন্য প্রয়োজন, বিশেষ করে ডিম পাড়ার জন্য এটা খুবই প্রয়োজন। এবং এই ডিম পাড়ার একটা পর্যায়ে ওখানে ডিম পেড়ে মাছ বড় হলে তারপর সেটি আবার সমুদ্রে নেমে আসে। এবং এই চলাচলের পথটা যদি বিঘ্নিত হয় তাহলে কিন্তু মাছের স্বাভাবিক যে বৃদ্ধি, এই বৃদ্ধিটি বাধাপ্রাপ্ত হয়। মানে শুধু আমরা যেখানে পড়ছিলাম যে শুধু ভারতের দিকে না, মিয়ানমারের দিকেও চলে যাচ্ছে, মানে সেটা একই কারণে এবং নাব্যতা বাধাপ্রাপ্ত হচ্ছে। আরো অন্যান্য কারণ আছে। যেমন হয়তো দেখা যাচ্ছে যেখান দিয়ে আপনার মাইগ্রেশনটা হবে সেখানে প্রচুর পরিমাণে জাল বা আজকাল যে কিছু বিশেষ করে যে সমস্ত জাল ব্যবহার হচ্ছে, এই জালগুলোর বাধাপ্রাপ্ত হয়ে মাছ আর উপর দিকে উঠতে পারছে না। তখন সেটা দিক পরিবর্তন করে। আমি আপনার কাছে অন্যান্য প্রসঙ্গ শুনবো। আমি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে শুনতে চাই যে ইস্যুটি এসছে যে নাব্যতা কমে যাওয়ার অনেক কারণ আছে, কিন্তু তারপরে মাছ মাইগ্রেশনটা অন্যদিকে হচ্ছে, তার মধ্যে কারেন্ট জাল একটি অন্যতম কারণ। এবং আমরা জানি যে মৎস্য অধিদপ্তর থেকে একটা সময় ইয়ে থাকে যে জাটকা নিধন এবং বেশ ব্যাপক প্রচারণা হয়, কিন্তু সেটা প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ থাকে, ওইটার আর আসলে কার্যত কিছু হয় না। আপনাকে ধন্যবাদ। আজকের যে আলোচ্য সূচিটি, এটা আমাদের জাতীয় জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচ্য সূচি বলে আমি মনে করি। কারণ আমাদের বাংলাদেশের জিডিপিতে ইলিশের অবদান কিন্তু 1%, এবং আমাদের প্রায় বলা হচ্ছে যে 15 লক্ষ লোক কোনো না কোনোভাবে সরাসরি ইলিশ পেশা এবং আহরণের সাথে নানানভাবে যুক্ত আছে। যে এটা আমাদের জীবন জীবিকা এবং কর্মসংস্থানের জন্য একটা বিশাল ক্ষেত্র। এখানে আমি বলবো যে এখানে দুটো বিষয় জড়িত আছে। আপনি আপনার প্রশ্নের উত্তর সাথে সংশ্লিষ্টতা রেখে আমি বলছি যে ইলিশ রক্ষার জন্য একটা হচ্ছে প্রতিবন্ধকতা পরিবেশগত, আর একটি হচ্ছে মনুষ্য সৃষ্ট। এবং আপনি যেটা বলেছেন এটা মনুষ্য সৃষ্ট যে কার্যক্রম, সেখানে আমরা কি করছি। তো আমি পরিবেশে যাওয়ার আগে আমি মনুষ্য সৃষ্ট কার্যক্রমটাকে একটু ব্যাখ্যা করতে চাই। যে ইলিশ রক্ষা করা, তার বাচ্চা রক্ষা করা, আপনার অবৈধ জাল ব্যবহার না করা, এগুলা কিন্তু মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। এবং আপনি যথার্থই বলেছেন যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরে এখানে অনেক প্রণোদনা দেওয়া হয়েছে। কারণ আগে যেটা বলা হচ্ছিল যে ইলিশদের বলা ইলিশ যারা ধরে, জাটকা যারা ধরে, তাদেরকে বলা হতো যে আপনারা 3 থেকে 4 মাস জাটকা ধরবেন না, এই কথাটুকুই তাদেরকে বলা হতো। এবং আপনি যদি পরিসংখ্যান নেন দেখবেন যে এই সরকার ক্ষমতায় আসার আগের 5-7 বছরের ইতিহাস যদি আপনি নেন, আমরা 7 বছরের তথ্য আমার কাছে আছে, সেখানে এই জেলেদের
ভিজিএফ এর আওতায় সহায়তা দেওয়া হয়েছিল ৬,৫০০ মেট্রিক টন, আর এই সরকার গত ৩ বছরে সহায়তা দিয়েছে ৫৬,০০০ মেট্রিক টন, এবং ১,৮৬,২৬৪টি পরিবারকে কিন্তু তারা প্রণোদনা এবং সহায়তা দিয়েছে। ১৮ কোটি টাকার এআইজিএ অল্টারনেটিভ ইনকাম জেনারেশনের জন্য তাদের ক্ষুদ্র ঋণ সহ, যেগুলো আপনার সাইকেল কিনেছে, কেউ ভ্যান কিনেছে, কেউ আপনার গাভী কিনেছে, কেউ ছাগল কিনেছে, এগুলো কিন্তু সরকার ফেসিলিটেট করছে। আরেকটা জিনিস সরকার করেছেন যে আইনটি সংশোধন করেছেন। আগে বলা হতো যে ইলিশ অক্টোবর মাসের ১৬ থেকে ২৪ পর্যন্ত বড় ইলিশ ধরা যাবে না, মা মাছটাকে রক্ষা করতে হবে। সেটা জেলেরা বলছেন যে আসলে এটা নিয়ন্ত্রিত হয় দুর্গাপূজার যে সময় যে চাঁদটা উঠে, ওই প্রথম আশ্বিন মাসের যে প্রথম উদিত চাঁদ, তার সাথে যে পূর্ণিমা যখন হয়, তার সাথে কিন্তু আসলে প্রজননের সম্পর্কটা দীর্ঘদিনের অভিজ্ঞতা যারা এইটা কিন্তু আমরা এই সরকার গ্রহণ করেছে, এবং করে যেটা করেছে সেটা হচ্ছে যে আশ্বিনের প্রথম উদিত চাঁদের পূর্ণিমার আগের 5 দিন এবং পরের 5 দিন, এই মোট 11 দিন কিন্তু এটা সংরক্ষণের জন্য একটা আইন প্রণয়ন করা হয়েছে, এবং এটা ব্যাপকভাবে গত বছর অ্যাপ্লাই করা হয়েছে। তো সরকার কিন্তু প্রণোদনা দিয়ে, সাহস দিয়ে, আইন প্রয়োগ করে নানানভাবে চেষ্টা করছে এই জেলে সম্প্রদায়কে উজ্জীবিত করার জন্য। এবং আপনি জেনে খুশি হবেন যে গত বছর পায়রা নদী বলে একটা নদী আছে আপনার বরগুনাতে, সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে জেলেরা কিন্তু কোনো আইন কানুনের ঘোষণা আমাদের কাছ থেকে শুনে নেই, কিন্তু ওনারা স্বপ্রণোদিত হয়ে জেলে সম্প্রদায় তারা 3 মাস পায়রা নদীতে জাটকা ধরে নাই। এই কাজটা কিন্তু সরকারের কিছু কিছু কার্য হয়েছে মেশিনারির প্রচারণার ফলে, প্রশাসনের মাননীয় জনপ্রতিনিধি তারা সবাই কাজ করেছেন, এবং একটা সচেতনতা কিন্তু বেড়েছে। তার প্রমাণ হচ্ছে, আমি আপনাকে বলবো, এফআরআই এর মাধ্যমে আমরা একটা গবেষণা চালাচ্ছি গত প্রায় 1 বছর ধরে। সেটার আপনার রিসেন্ট রিপোর্ট হচ্ছে গত 3 মাস আগের রিপোর্ট। গত বছর জাটকা ধরার যে জালগুলার যে ক্যাচিং রেট, আমরা 5 ঘন্টা কতগুলা ফিক্সড জালে একটা রেকর্ড সংরক্ষণ করি। এই রেকর্ডে দেখা যাচ্ছে যে গত বছর যেখানে প্রোডাকশন ছিল 1, সেখানে এবছর আপনার জাটকার প্রোডাকশন হচ্ছে 1.38, অর্থাৎ আপনার জাটকার যে বাচ্চার উৎপাদন, তাতে 0.38% কিন্তু রিক্রুটমেন্টটা আপনার বেড়েছে। এটা আমি বলবো যে এটা সামগ্রিক কিন্তু কর্ম চাঞ্চল্যের একটা ফলশ্রুতি। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাহলে ইলিশ পাচ্ছি না কেন? হ্যাঁ, সেটাই কথা, যে ইলিশের আকাল কেন হলো, যে আপনি সেই বলছেন প্রশ্নটা কিন্তু অবধারিতভাবে চলে আসে। তো সেটার আমাদের ইশতিয়াক ভাই কিছু উত্তর দিয়েছেন, আমি উপস্থাপনাতেও কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি। আপনি যদি বৈজ্ঞানিকভাবে জিনিসটা বিশ্লেষণ করেন, তাহলে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে সমুদ্রের স্বাভাবিক একটা প্রক্রিয়া আছে, যেটাকে আমরা বিজ্ঞানীরা বলেন আপওয়েলিং। আপওয়েলিংটা হচ্ছে কি, আপনার যখন টেম্পারেচারের পরিবর্তন হবে ব্যাপকভাবে, ঠান্ডা থেকে গরম, ওয়েদার যখন পরিবর্তন হবে এবং পানির ফ্লো যখন বাড়বে, তখন সমুদ্রের পানির একটা উলট পালট হবে। উলট পালটটা যখন হয়, এটা ইংরেজিতে বলি আমরা আপওয়েলিং, তখন হয়েছে খাদ্যের যে প্রাপ্যতা আপনার মোহনায়, এগুলা বাড়ে। এখন এইটা যখন বাড়ে, তখনই ইলিশের মাইগ্রেশন হয়, যেটাকে আপনার বৈজ্ঞানিকভাবে বলা হয় ফিডিং মাইগ্রেশন। এই ফিডিং মাইগ্রেশনটা এবার বিলম্বিত হচ্ছে। আচ্ছা, তাহলে আপওয়েলিং যেটা বললেন সেটা বিলম্বিত হচ্ছে, এবং সেটার একটা অন্যতম কারণ হচ্ছে আপনার জলবায়ুগত যে পরিবর্তন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত গবেষক, আমরা গত মৎস্য সপ্তাহে একটা আমরা ওয়ার্কশপ করেছি, উনি এটা প্রেজেন্ট করেছেন। অ্যাসিডিফিকেশন বেড়েছে। আচ্ছা, অ্যাসিডিফিকেশন বেড়াতে আপওয়েলিং এ উনি বলছেন যে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়েছে। এবং আপনি ইন্টারেস্টিংলি দেখবেন, আমি তথ্য তো দেখলাম, এই বছর যে আমি গত শনিবারে আমাদের কাছে যে তথ্য আছে, শনিবারের আগ পর্যন্ত জালে ধরা পড়ছিল 2টা থেকে 3টা ইলিশ, এখন ধরা পড়ছে আপনার 4টা থেকে 7টা ইলিশ। তার মানে বাড়ছে কিন্তু। এবং ইলিশের সাইজ দেখেন, গত বছরের সাইজ ছিল 600 গ্রাম, 800 গ্রাম, 1 কেজি। এবারের মিনিমাম সাইজ হচ্ছে আপনার 900 গ্রাম, 1100 গ্রাম এরকম। কাজে এই যে সময়টা যে বিলম্বিত হলো, তাতে কিন্তু তার গ্রোথ হয়েছে এবং তার প্রাইসও কিন্তু বেড়েছে। তো আমরা কিন্তু আশা করছি যে আমরা যে হতাশা নিয়ে আলোচনাটা শুরু করেছি, অতটা আমাদের কাছে কিন্তু অতটা হতাশার কারণ আছে বলে আমার মনে হয় না। কারণ এই ফিডিং মাইগ্রেশন যখন ইলিশ শুরু করবে, ইলিশ কিন্তু ঝাঁক বেঁধে চলে, মাছ কিন্তু স্কুলে চলে, যেটাকে ইংরেজিতে বলে আমরা ফিশ স্কুল। তো তারা কিন্তু ঝাঁক বেঁধে আসবে এবং জালে কিন্তু ধরা পড়বে।
আর কারেন্ট জালের যে কথাটা বলা হচ্ছে, কারেন্ট জাল আসলে কিন্তু মাছ ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকে না। কারেন্ট জাল নিয়ে আমার প্রশ্ন আছে, কিন্তু তার আগে বলেন যে ঝাঁকে ঝাঁকে আমাদের দিকে আসবে নাকি বর্ডার পার হয়ে যাবে? আমরা আশা করছি আসবে, আমরা আশা করছি আসবে, কারণ গতবার আর এবছরে যে আপনার পরিবেশের যে একেবারে আকাশ এবং পাতালের কোনো ব্যবধান হয়েছে নদীতে, আমার সেটা মনে হয় না। আচ্ছা, আমার মনে হচ্ছে যে ইলিশ আসবে, এবং এটা আপওয়েলিং এর জন্য তারা ওয়েট করছে। ফিডিং মাইগ্রেশনটা শুরু হলেই আমরা ইলিশ ইনশাআল্লাহ পাবো, এটা আমার ধারণা। আচ্ছা, আর কারেন্ট জালের যে বিষয়টা, মানে যেটা যে মনুষ্য, মানে যেটার আপনারা আসলে অ্যাকশন নিতে পারেন, এবং যেদিন থেকে বাংলাদেশে কারেন্ট জাল আসা শুরু হলো থাইল্যান্ড থেকে, সেদিন থেকে বাঙালির কপাল পুড়তে শুরু হলো আমি মনে করি। এটা যতই এখন আপনারা নানান রকমের যে কারেন্ট জাল জ্বালাও, জব্দ করো ইত্যাদি, আপনাদের তো 100টার উপরে 200টা, প্রায় 200টা মামলা হাইকোর্টে কারেন্ট জাল নিয়ে আপনাদের মামলায় দৌড়াতে হয় হাইকোর্টে। সুতরাং মানে কোন দিকে রক্ষা করবেন, জনবলি বা কয়জন, আর এদিকে মামলা লড়বেন নাকি ছেলেদেরকে ধরবেন? আর নৈতিকতার একটা ব্যাপার তো আছে। আমি উইজডমটা নিয়ে অবশ্যই আমি ইস্টেক ভাইয়ের কাছে কথা শুনবো, কারেন্ট জাল নিয়ে আপনাদের পদক্ষেপ। আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর আছে, এবং আমি আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তোলন করেছেন। আমি মহামান্য কোর্টে যে বিষয়গুলো বিবেচিত আসে এই বিষয়ে মন্তব্য করতে চাই না। আমি বলতে চাই যে গভর্নমেন্ট কিন্তু কারেন্ট জালের প্রোডাকশন বন্ধ করেছিল, কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশনে যেতে পারি নাই। এবং এগুলো সবই আপনারা মানে ক্ষুদ্র জেলেদের জন্য, মানে খুব আমরা যেটা করছি যারা ইউজ করছে হ্যাঁ, তাদেরকে আমরা ধরছি, কিন্তু প্রোডিউসারদেরকে ধরতে পারছি না, কারণ সেখানে আইনগত বাধ্যবাধকতার উপরে আমরা আছি। সেটা নিষ্পত্তি না পর্যন্ত আমদানিকারক, হ্যাঁ, তাদেরকে আমরা ধরতে পারছি না। মানে এটা গোড়ায় গলদ আর কি। এখন যেই হয়তো যেই জেলেটি জানে না, এবং যেই মেঘনায় যেখানে আপনি আপনার প্রচারণাটা চালাতে পারেন নাই, সেখানে উনি সেই জেলেটি হয়তো কারেন্ট জাল ব্যবহার করছে, তাকে গিয়ে একদিন আপনি ধরে নিয়েছেন। আপনার এই কথাটা যে মানে একেবারেই যথার্থ। আমি একটা উদাহরণ দিই আপনাকে, একেবারে ইলিশের সাথে সম্পর্কিত কিন্তু প্রাসঙ্গিক। আপনার হালদা নদীর কথা আপনারা নিশ্চয়ই জি, আমি জানি হালদা নদী। এই হালদা নদীতে আমরা 40 কিলোমিটারে আমরা একটা অভয়াশ্রম ডিক্লেয়ার করেছি, এবং জেলেরা এখানে কারেন্ট জাল ব্যবহার করতো, ব্রুড মাছ ধরতো বড় বড় ফাঁসের জাল দিয়ে। গত 1 বছর সেখানে কোনো ব্রুড ধরা হয় নাই। এবার আপনি নিশ্চয়ই পত্রপত্রিকাতে দেখেছেন, গত 20 বছরের ইতিহাসে এত পরিমাণ প্রাকৃতিক আমাদের একমাত্র প্রজনন কেন্দ্র কিন্তু জি, আমি জানি হালদা 1569 কেজি রেণু আপনার প্রোডাকশন হয়েছে, যেটা শতকরা আমরা যে গড়ে প্রতি বছর হিসাব যদি দেখি 250 থেকে 300 গ্রামের মধ্যে এটা ফিগারটা ভেরি করতো। এবছর হয়েছে 1569 কেজি। অর্থাৎ কিনা জেলেরা কিন্তু স্বপ্রণোদিত হয়ে তারা এটা রক্ষা করেছেন, এবং তারা কিন্তু সরকার প্রদানের জন্য কিন্তু প্রার্থনা করেছেন। গত শনিবারের আগে শনিবারে তারা পূজা করেছেন, প্রার্থনা করেছেন যে এটা আমাদের জন্য একটা রহমত, একটা আশীর্বাদ। কাজেই কারেন্ট জালের ব্যবহার এবং অবৈধ জালের ব্যবহার যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ব্রুড যদি আমরা রক্ষা করতে পারি, তার সুফল কিন্তু হাতে নাতে আমরা পাচ্ছি। কাজে আপনার অবজারভেশন এটা যথার্থ। না, এটা সত্যি কথা। আপনার এই মানে এই কথা সূত্র ধরে এখানে হলো যে জ্ঞানটা আর কি, যে যেখানে হয়তো হালদা নদীর ওখানে আমিও কাজ করেছি, ওই এই যে পোনা, দেশি জাতীয় দেশি রুইয়ের যে মাছের যে পোনা, সেটা নিয়ে কাজ করেছি। এবং ওই এলাকার মানুষগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা, যে ওনারা খুব অল্পতেই বুঝেছেন। আপনাদের খুব বেশি ইন্টারভেনশন করতে হয়েছে বলে আমার মনে হয় না। আমরা সেখানেও খাদ্য সহায়তা দিয়েছি, এবং এই সরকার দিয়েছে। এবং এই কারেন্ট জাল নিয়ে তো অন্য সব জায়গায় এসে, মেঘনা নদী বলেন আর হাওড় অঞ্চলেই বলেন, যে দেশি প্রজাতি মাছ রক্ষার জন্য সব জায়গায় তো এই ধরনের প্রণোদনাগুলো যাচ্ছে। প্রণোদনা যত যাচ্ছে তত বোধহয় বেপরোয়া হয়ে যাচ্ছে। এই জ্ঞানের ব্যাপারটা, যে কিছুদিন ওয়েট করলে আরেকটু বেশি ভালো প্রোডাকশন হয়, আমরা ভালো জিনিসটা খেতে পারি, সেই জায়গাটায় কোথায় জানি একটু মানে ঘাটতি হয়ে যাচ্ছে। আমি একটু ইশতিয়াক ভাই আপনার কাছে জানতে চাই। জ্ঞানটা কিন্তু আছে। এই যে আমাদের ডিজি সাহেব কিছুক্ষণ আগে যে পূজার সময়কালীন সময়ে যে মাছ ধরা নিষিদ্ধ, এটা কিন্তু সকলের জানা আছে। বিশেষ করে গ্রামে গঞ্জে এই ব্যবসার সাথে জড়িত যারা মাছের বিভিন্ন কাজ কারবারের সাথে জড়িত, তাদের মাঝে কিন্তু জ্ঞানটা আছে। কিন্তু মাঝখানে কিছু, কিন্তু সেখানে আরেকটি সমস্যা আমি লক্ষ্য করেছি, যে আগে যারা এই যে কুবের, যারা এই মৎস্যজীবী যারা ছিলেন, তারা তো আসলে এই সম্প্রদায়ের লোক ছিল। এখন তো আর আসলে কোনো মানে এই যে হিন্দু মুসলিম এগুলোর মধ্যে নাই, মৎস্যজীবী। এখন রিচুয়ালস, এটা ধরেন যেটা পূজার কারণে, পূজার সঙ্গে রিলেট করে বলা হচ্ছে, সেটা অনেক সময় একটা অন্য ধর্মের বিষয় হয়ে যায়। এই জিনিসগুলো অনেকখানি প্রভাব
না ফেলে ধর্মের বিষয় হলেও এখানে কিন্তু আরেকটা সম্পর্ক আছে, যদিও এটা ধর্মের বিষয় কিন্তু এখানে চাঁদ ওঠার কথা বলেছে উনি, চাঁদের সাথে একটা সম্পর্কিত আছে। এটা কিন্তু সকলেই মানে, হিন্দু মুসলমান নির্বিশেষে কিন্তু এই জিনিসটা মানে সবাই, পূর্ণিমা অমাবস্যার বিষয়টুকুন। এটার সাথে কিন্তু মাছ পানির যে ফ্লোটার কথা বলে, এটা কিন্তু মাছের চেয়ে পানির যে ফ্লোটা নিয়ন্ত্রিত হয় সেটির সাথে কিন্তু মাছের চলাচল নির্ভরশীল। ওই বিষয়টি থেকে বলা হয়েছে যে এই ট্রেডিশনাল, আসলে এখানে এই ট্রেডিশনাল নলেজটা আসলে প্রথমে ছিল অল্প সংখ্যক ব্যবসায়ী বা মৎস্যজীবী যারা ছিল জড়িত ছিল, সংখ্যা বাড়াতে সকলেই এখন এই রিসোর্সটাকে যদি ভাগ করে দেয়া যায় তাহলে কিন্তু পরিমাণ কমে যাবে। এখন পরিমাণ বাড়াতে হলে তাকে